ভর্তি পরীক্ষা পুনরায় নেয়ার দাবিতে মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মিছিলে পুলিশের ধাওয়া, লাঠিচার্জ। তারা একটা মেয়ের পায়জামা ছিঁড়ে ফেলছে। তারা কোন সাহসে একটা মেয়ের গায়ে হাত তুলবে? আমাদের স্টুডেন্ট ছেলে মেয়েদের এভাবে কেন মারা হইলো? রাজপথ কোনো সুখের জায়গা নয়, কিন্তু আমরা এত কষ্ট করে আমরা এখানে আন্দোলন করছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরে যাব না। অযৌক্তিক দাবি মেনে নেওয়া হবে না জানালেন স্বাস্থ্যমন্ত্রী। রাস্তায় আন্দোলন করে কোনো দাবি কোনো অযৌক্তিক দাবি আদায় করা যায় না। আমাদের অবস্থা পরিষ্কার আছে। এগুলো অহেতুক কিছু লোক এগুলো করছে। সবকিছু চলছে, মেডিকেল কলেজে চলছে, ভর্তিও চলছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের ভাবমূর্তি নষ্ট করতে বিদেশি নাগরিকদের হত্যা করছে একটি বিশেষ মহল। কোনোভাবেই এ ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না, মিরপুর সেনানিবাসে প্রধানমন্ত্রী। চট্টগ্রামে গ্রেনেড ও অস্ত্র উদ্ধারের ঘটনায় জেএমবির 4 সদস্যকে 5 দিন করে রিমান্ড। বায়েজিরের জোড়া খুনের দায় স্বীকার একজনের। রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুলকে ফিরিয়ে আনতে 12 অক্টোবর সৌদি আরব যাচ্ছে 3 সদস্যের প্রতিনিধি দল। 2 যুবলীগ নেতা মিল্কি হত্যা মামলায় 18 জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল, 9 জনকে ব্যাহতি, নতুন অন্তর্ভুক্ত আরও 7। এবং খুলনায় সাবেক সংসদ সদস্য মোল্লা জালালের পুত্রবধূ নিজ বাসায় বন্দুকের গুলিতে নিহত, পলাতক অভিযুক্ত। প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ জানিয়ে নতুন করে মেডিকেলে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলনরত অব্যাহত রেখেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান শেষে র্যালি বের করে তারা। র্যালিটি শাহবাগ পর্যন্ত এলে পুলিশ তাতে বাধা দেয়। চলমান এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করে বিক্ষোভে অংশ নেন বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে দুপুরের দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দিকে যাওয়ার চেষ্টা করলে কারওয়ান বাজারের কাছে এসে পুলিশের বাধার মুখে পড়েন তারা। শাহবাগে প্রায় 2 ঘন্টা অবস্থানের পর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হলে কারওয়ান বাজারে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে। তবে পুলিশ বলছে শিক্ষার্থীদের বুঝিয়ে শুনেই রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন তারা। তারা একটা মেয়ের পায়জামা ছিঁড়ে ফেলছে। তারা কোন সাহসে একটা মেয়ের গায়ে হাত তুলবে? তারা লাঠিচার্জ করবে, তাদেরকে অত্যাচার করবে এবং তারা পেপার স্প্রে দিবে কেন? আমাদের স্টুডেন্ট ছেলে মেয়েদের এভাবে কেন মারা হইলো? মেসেজ ছিল ওরা যতই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা বলুক, ওরা বিশেষ করে পিএম কার্যালয়ে বসে পড়তো, সো দ্যাট আমরা ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে আমাদেরকে এই এলাকা থেকে ব্যাক করে শাহবাগে দিয়ে দিয়েছি। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে বুধবার 12টার দিকে শাহবাগে আসেন শিক্ষার্থীরা। এই সময় পুলিশের বাধার মুখে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তারা। শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে শাহবাগ চৌরাস্তা বন্ধ করে সেখানেই বসে পড়েন তারা। সন্ধ্যা 5:30 পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা দিলেও 2 ঘন্টা অবস্থানের পর তারা স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাওয়ের উদ্দেশ্যে শাহবাগ ছেড়ে যায়। রাজপথ কোনো সুখের জায়গা নয়, কিন্তু আমরা এত কষ্ট করে আমরা এখানে আন্দোলন করছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরে যাব না। এত বড় একটা প্রফেশন যেটা আপনাদের জীবন বাঁচাবে, যারা জনগণ তাদের জন্য। এর আগে সকাল 10টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় প্রগতিশীল ছাত্র জোট ও ঢাকা ও সলিমুল্লাহ মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থীরা কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন। শিক্ষার্থীদের দাবি ভর্তি পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষা নেয়ার ঘোষণা না দেয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আমাদের এই দাবি হচ্ছে মেডিকেলে পুনরায় ভর্তি পরীক্ষা নিতে হবে। উই ওয়ান্ট রি-এক্সাম। যারা কষ্ট করে পড়ছে 3 মাস 4 মাস ধরে 18 ঘন্টা ধরে পড়ছে, তার প্রকৃত মেধাবীরা কিন্তু চান্স পায়নি। যারা এই জালিয়াতি করে আসছে আমরা চাই না তারা এইসব সরকারি মেডিকেলে ডিএমসি সলিমুল্লাহর মতো সোহরাওয়ার্দীর মতো ঐতিহ্যময় মেডিকেলকে তারা কলঙ্কিত করুক। এদিকে ভর্তি পরীক্ষা বাতিল ও প্রশ্ন ফাঁস রোধে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার ধর্মঘটের ডাক দেয় প্রগতিশীল ছাত্র জোট। প্রায় 19 দিন মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফল বাতিল ও পুনঃ পরীক্ষার দাবিতে আন্দোলন করে আসছে। এমআর আমিন,
সময় সংবাদ, ঢাকা। এদিকে অযৌক্তিক আন্দোলন করে দাবি আদায় করা যাবে না বলে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মেডিকেলে ভর্তি প্রক্রিয়া চলছে, নতুন করে কোনো কিছুই করা সম্ভব নয়। মেডিকেল ভর্তি পরীক্ষা পুনরায় নেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুপুরে সচিবালয়ে তিনি এই মন্তব্য করেন। রাস্তায় আন্দোলন করে কোনো দাবি কোনো অযৌক্তিক দাবি আদায় করা যায় না। আমাদের অবস্থা পরিষ্কার আছে। এগুলো অহেতুক কিছু লোক এগুলো করছে। সবকিছু চলছে, মেডিকেল কলেজও চলছে, ভর্তিও চলছে, তো উস্কানি আছে। এবং ভবিষ্যতে এই ধরনের যারা কোচিং সেন্টার, তাদেরকে মেডিকেলের ব্যাপারে, কোচিং সেন্টার ব্যাপারে আমরা এটা বন্ধ করে দেবো। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে বিদেশি নাগরিকদের হত্যা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে যত চেষ্টাই করা হোক না কেন, দেশকে অস্থিতিশীল করার কোনো ষড়যন্ত্রই সফল হতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 2009 সালের ফেব্রুয়ারিতে পিলখানা হত্যাকাণ্ডের শিকার সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কিংবা কর্মরত অবস্থায় অন্য কোনো দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর এমন 68 কর্মকর্তার পরিবারের সদস্যদের জন্য মিরপুরের ডিওএইচএসে নির্মাণ করা হয়েছে 74টি ফ্ল্যাট। সেনানিবাসের স্টাফ কলেজে পরিবারের সদস্যদের কাছে ফ্ল্যাটের চাবি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, অনেক বাধা বিপত্তি অতিক্রম করে পিলখানার নির্মম হত্যাকাণ্ডের বিচার করা হয়েছে। বিচার কার্যকে দেরি করানো বা তাকে বাধাগ্রস্ত করা এবং বারবার নানা ধরনের প্রতিবন্ধকতারও আমাদের সম্মুখীন হতে হয়। বিশেষ করে এটা নিশ্চয়ই আপনারা যদি একটু স্মরণ করেন, দেখবেন যে বিএনপি জামাতপন্থী যে আইনজীবীরা ছিল, তারা কিন্তু ওই পিলখানা হত্যাকাণ্ডের যে আসামি, তাদের পক্ষে ছিল। 800-র উপর আসামি, প্রায় 800-850-র কাছাকাছি, তাদের পক্ষ হয়ে লড়েছে বিএনপি জামাতপন্থী আইনজীবীরা। শেখ হাসিনা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। 2 বিদেশি হত্যাকাণ্ড এই ঘটনার প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি। এটা কোনো দুর্ঘটনা না, এটা খুব পরিকল্পিতভাবেই কোনো মহল এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। যে যখন আমরা একটা অর্জন করি বা বিদেশে প্রশংসিত হই, তাহলে এমন একটা ঘটনা হয় যাতে বাংলাদেশের ভাবমূর্তিটা নষ্ট হয়। তবে আমি এটুকু আপনাদের আশ্বাস দিতে পারি যে আজকে বাংলাদেশের অবস্থাটা আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন জায়গায় দাঁড়িয়েছে যে এই ধরনের ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে পারবে না। এবং এই জন্য সকলের সহযোগিতা চাই যে আপনারা সকলে সবসময় এ ব্যাপারে সতর্ক থাকবেন। এর আগে সেনানিবাসে পৌঁছে সামরিক বাহিনীর কমান্ড্যান্ট ও স্টাফ কলেজের জন্য নবনির্মিত একাডেমিক ভবন শেখ হাসিনা কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বিদেশিদের ওপর হামলার আশঙ্কার বিষয়ে বাংলাদেশ সরকারকে সতর্ক করা হয়েছে। বিদেশি কূটনীতিকদের এমন দাবি উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, কোনো রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ সরকারকে কোনো তথ্য দেয়নি। সকালে রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সব সন্দেহকে আমরা মাথায় নিয়ে কাজ করছে আমাদের গোয়েন্দারা। সব সন্দেহকেই আমরা অমূলক মনে করছি না। আমরা সবগুলোই ধারণা আমরা নিচ্ছি, কারণ এটা জামাতে ইসলাম হতে পারে, এটা এই যে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে সেইটারও একটা প্রতিক্রিয়া হতে পারে, এটা আমাদের দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য যে আপনারা অগ্নি সন্ত্রাস দেখেছেন, সেটারও একটা নতুন ফর্মুলা এখানে হতে পারে। সব কিছুই হতে পারে। আমরা সব কিছু নিয়েই আমাদের গোয়েন্দারা কাজ করছে। আমাদের গোয়েন্দা সংস্থা যেগুলি বলেছিল সেগুলি আমরা সুনিশ্চিতভাবে আমরা করেছিলাম, অ্যাড্রেস করেছিলাম। কিন্তু আমরা কখনোই ভাবিনি, কখনই কোনো পাশ্চাত্যের গোয়েন্দা সংস্থা আমাদেরকে বলেনি যে বিদেশিদের উপর হত্যা হবে। আমাদেরকে বলছিলেন যে কয়টা কথার কথা বলছিলেন সেগুলো আমরা অ্যাড্রেস করেছি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক সংকট নিরসন না করে একদলীয় শাসনের মাধ্যমে দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে সরকার। বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। দলের সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এই বিবৃতিতে মির্জা ফখরুল আরো বলেন, বিদেশি 2 নাগরিক হত্যার সুষ্ঠু তদন্ত না করে সরকার রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীদের জড়ানোর তৎপরতা চালাচ্ছে। তিনি বলেন, এই ঘটনায় বিএনপিকে দোষারোপ করে প্রকৃত ঘটনা থেকে জনগণের ও আন্তর্জাতিক দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছে সরকার।
বিবৃতিতে বিএনপির কারাবন্দী নেতাদের অবিলম্বে মুক্তি দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেখছেন রাত 11টার সময়। জাপানি নাগরিক কুনিও হোশির লাশ জাপান সরকারের 4 সদস্যের প্রতিনিধি দলের কাছে হস্তান্তরের বিষয়ে কোনো অগ্রগতি নেই। দুপুরে লাশ গ্রহণের বিষয়ে জানতে প্রতিনিধি দলটি পুলিশ সুপারের সাথে দেখা করার কথা থাকলেও সেখানে যায়নি তারা। সকাল থেকে জাপানি প্রতিনিধি দলটি রংপুরের আরকে রোডের পর্যটন মোটেলে অবস্থান করছে। এখনো পর্যন্ত সেখানেই অবস্থান করছেন তারা। এর আগে গত রাত 8:15টার দিকে প্রতিনিধি দলটি প্রায় 1.5 ঘন্টা ধরে লাশের ফরেনসিক তদন্ত করে, কিন্তু কবে লাশ গ্রহণ করবেন এই বিষয়ে তারা গণমাধ্যমে কোনো কথা বলেননি। এ সময় তাদের সঙ্গে ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন, ফরেনসিক বিভাগের চিকিৎসক রবিশঙ্কর মণ্ডল ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক। গতকাল বিকেলে জাপানেরই প্রতিনিধি দলটি রংপুরে যায়। তারা কুনিও হোশির হত্যাকাণ্ডের ঘটনাস্থল কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রাম পরিদর্শন করেন। গত শনিবার সকাল 10:30টার দিকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিহত হন জাপানি নাগরিক কুনিও হোশি। চট্টগ্রামের জঙ্গি আস্তানা থেকে গ্রেনেড ও অস্ত্র উদ্ধারের ঘটনায় আটক জেএমবির 4 সদস্যকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল কাদের এই আদেশ দেন। পুলিশ জানায়, দুপুরে 4 জনকে আদালতে হাজিরের পর 10 দিন করে রিমান্ড আবেদন করা হয়। এ সময় দুপক্ষের আইনজীবীদের শুনানি শেষে প্রত্যেককে 5 দিন করে রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সোমবার রাতে কর্ণফুলী থানার খোয়াজনগর জঙ্গি আস্তানা থেকে অস্ত্র ও গ্রেনেড সহ জেএমবির 5 সদস্যকে আটক করা হয়। সে সময় একজন গ্রেনেড বিস্ফোরণে মারা যায়। এই 5 জন সহ মোট 6 জনের নাম উল্লেখ করে সকালে 3টি মামলা দায়ের করে পুলিশ। এর মধ্যে অস্ত্র আইনের একটি মামলায় গ্রেপ্তারকৃত 4 জনকে আসামি করা হয়। এছাড়া বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে করা অপর আরও 2টি মামলায় উল্লেখ রয়েছে 6 জনের নাম, যেখানে একজন এখনো পলাতক রয়েছে। এদিকে চট্টগ্রামের বায়েজিদ মাজারে জোড়া খুনের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেফতারকৃত জেএমবি সদস্য বাবু। বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঝলক রায়ের আদালতে তিনি জবানবন্দি দেন। এর আগে কড়া নিরাপত্তায় তাকে আদালতে তোলা হয়। এ সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বিচারকের কাছে 164 ধারায় জবানবন্দি দেন বাবু। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কর্ণফুলী থানার মামলার রিমান্ডের জন্য গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। গত সোমবার আজিমপাড়া থেকে গ্রেনেড সহ বাবুকে আটক করে ডিবি। গতকাল তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়। গত 4 সেপ্টেম্বর বায়েজিদ এলাকার মাজারে ঢুকে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়। রাত 11টার সময় আরো থাকছে। প্রেমে বিরোধের জেরে রাজধানীতে যুবককে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ, মামলা নেয়নি পুলিশ। এবং গাজীপুরের রিয়াজনগর থেকে বেচাকেনা ও পোষা নিষিদ্ধ 800 বন্য পাখি উদ্ধার, 2 পাখি বিক্রেতা আটক। সিলেটের শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। তাকে ফিরিয়ে আনতে 12 অক্টোবর সৌদি আরব যাচ্ছেন পুলিশের 3 কর্মকর্তা। বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়েছে। যে 3 জন পুলিশ কর্মকর্তা সৌদি আরবে যাচ্ছেন তারা হলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল করিম, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রহমতুল্লাহ এবং সহকারী পুলিশ কমিশনার নিজামুদ্দিন। গত 8 জুলাই সিলেটে শিশু রাজনকে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনা তদন্ত শেষে কামরুল সহ 13 জন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এর মধ্যে 10 জন আসামিকে আগে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার 2 দিন পর কামরুল সৌদি আরবের জেদ্দায় পালিয়ে যায়। এরপর প্রবাসী বাংলাদেশিরা সেখানে তাকে আটক করে পুলিশের সোপর্দ করে। যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় 18 জনকে অভিযুক্ত করে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি। আগের চার্জশিটভুক্ত 11 আসামির সঙ্গে আরও 7 জনকে অন্তর্ভুক্ত করে 18 জনের বিরুদ্ধে এ প্রতিবেদন দাখিল করা হয়। এছাড়াও অভিযোগপত্রে 9 জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়, আর 4 জনকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গ্রেফতারি পরোয়ানা জারির সুপারিশ করা হয়। পলাতক 4 জনের 2 জন হলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন চঞ্চল ও কেন্দ্রীয় যুবলীগের উপত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী। আগামীকাল আদালতে চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। 2013 সালের 29 জুলাই রাতে গুলশানে হত্যা করা হয় মিল্কিকে।
এ ঘটনায় মিল্কির ছোট ভাই রাশেদুল হক 11 জনের নাম উল্লেখ করে গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। খুলনায় আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য মোল্লা জালাল উদ্দিনের বড় ছেলে কামাল উদ্দিন হেলালের স্ত্রী রাব্বি সুলতানা লিপি মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। পুলিশ ও স্বজনরা জানান, রাত 8টার দিকে শহরের মুন্সিপাড়া পুলিশ লাইন এলাকায় নিজ বাসভবনে রাব্বি সুলতানার কক্ষে চাচাতো দেবর হেদায়েত এবং কয়েকজন মিলে গল্প করছিলেন। এ সময় রাব্বি সুলতানার স্বামী হেলালের লাইসেন্সকৃত শটগান দেখতে চায় হেদায়েত। শটগানটি নাড়াচাড়া করার এক পর্যায়ে অসতর্কতাবশত গুলি বের হয়ে রাব্বি সুলতানার মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর থেকেই হেদায়েত পলাতক রয়েছে। আমার আম্মু, আমার খালামণি আর হেদায়েত চাচু, তা ওরা অনেক হাসাহাসি করতেছিল, সাথে পুচকেটাও তাদের সাথে খেলা করতেছিল। হঠাৎ করে হেদায়েত চাচু বললো কি যে দেখি বড় ভাইয়ের বন্দুকটা বের করেন, তো তার বাবা বন্দুক বের করছে। তা হেদায়েত চাচু মজা করতেছিল যে আমি দেয়াল ভেদ করে যে মিমিরে গুলি মেরে দেবো, ঠিক আছে। তো তখন আচ্ছা এরকম করে মজা করতে করতে দাম করে একটা শব্দ শুনছি। বাবা আমি তো কিছুই দেখিনি, কিছুই জানতে পারিনি। আত্মহত্যা না ডাকাতি না কি, এরকম কোনো কিছু দেখতে পাই। প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি, জালাল সাহেবের ভাইপো হেদায়েত সে বুঝতে পারেনি যে বন্দুকটার মধ্যে গুলি ছিল। এই হাসতে হাসতে অন্যান্য তার আত্মীয় স্বজনও ছিল ভেতরে, এই যিনি মারা গেছেন তার ছোট বোনও ছিল। হাসতে হাসতে বলছে গুলি করব গুলি করব, ও তো বুঝতে পারেনি যে এর মধ্যে গুলি ছিল। তো শুট করছে, আর একটা গুলি ছিল তার মধ্যে, সে গুলিতে সে নিহত হয়েছে। ৭১ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ মোহাম্মদ হোসাইন ও কিশোরগঞ্জের মুসলিম প্রধানের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সকালে ধানমন্ডিতে তদন্ত সংস্থার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা সানাউল হক। মুক্তিযুদ্ধ চলাকালীন তাদের বিরুদ্ধে ৬২ জনকে হত্যা, ১১ জনকে অপহরণ ও নির্যাতন সহ মানবতা বিরোধী ৬টি অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এদের মধ্যে মুসলিম প্রধানকে গ্রেফতার করা হলেও সৈয়দ মোহাম্মদ হোসাইন পলাতক রয়েছেন। তদন্ত প্রতিবেদনটি বৃহস্পতিবার ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয়া হবে। ৬টি অভিযোগ এনেছি, সেখানে আগস্ট মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর ৭১ পর্যন্ত সুধীর সূত্রধর সহ ৩৫ জনকে হত্যা করে, বাদল বর্মন সহ 4 জনকে নির্যাতন করে এবং 6 জন মহিলাকে ধর্ষণ করে। গুরুই গ্রামের পূর্বপাড়াতে ৬/৯/৭১ তারিখে ফুল মিয়া সহ ২৬ জন নিরস্ত্র গ্রামবাসীকে হত্যা করে, ১০০টি বাড়িঘর, পরিবারের ২৫০টি বাড়িঘর অগ্নিসংযোগ করে। প্রেমে বিরোধের জেরে রাজধানী খিলক্ষেতে মুরাদ চৌধুরী অন্তর নামে এক যুবককে 7 তলার ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তবে পলিটেকনিকে ২য় বর্ষে পড়ুয়া অন্তরের পরিবারের পক্ষ থেকে খিলক্ষেত থানায় হত্যা মামলা করতে গেলে তা নেওয়া হয়নি। এই ব্যাপারে মুখ খুলছে না পুলিশও। আর মেয়ের পরিবারের দাবি এ বিষয়ে কিছুই জানেন না তারা। আরো জানাচ্ছেন শেখ জায়েদ। 16 বছর পর আমার একটা ছেলে হয়েছে, আমার 5 মেয়ের পর একটা ছেলে। তা আমার কি হচ্ছে বলেন এবার আপনারা? আমি কি করতে পারি বলেন? আমি এরা সুষ্ঠু বিচার চাই। ঢাকা মেডিকেলের মর্গে ছেলের লাশের অপেক্ষায় বাবা। 5 বোনের এক ভাই উত্তরা আইসিটি পলিটেকনিক ইনস্টিটিউটের 2য় বর্ষের ছাত্র মুরাদ চৌধুরী অন্তর। থাকতেন খিলক্ষেতে। একই এলাকার 9ম শ্রেণীর এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। অন্তরের বাবার অভিযোগ, মেয়ের বাড়ির কেউ ছাদ থেকে ফেলে হত্যা করেছে তার ছেলেকে। ছাদের উপরে মনিরের নিচের থেকে উঠে ওকে ধাক্কা মারছে ছাদের থেকে। মনির নিচে দোকান, যে বিল্ডিং এর নিচে, ওই নিচে হলো মনিরের দোকান। সুইসাইড করার মন মাসে ছেলে নাই। মেয়ের মার হয়তো আমার ছেলের কাছে পরকীয়া ধরা পড়ে গেছে। 11টা মেসেজ আর 25টা ফোন আওয়ার পরে মনে করেন ওই অন্য সেন্সে গেছে গা। আমার ডাক দেশ নেই, ঘুমেতে উঠে মনে করেন উড়া দিয়ে। মঙ্গলবার রাত 8:30টার দিকে খিলক্ষেতের উত্তরপাড়া মেম্বারবাড়ি এলাকার এই বাসার সামনেই আছড়ে পড়ে অন্তরের দেহ। উনি বলছে যে আমি 6 তলা ভাড়াটিয়া, পরিচয় দিয়ে 7 তলা ভাবির কাছ থেকে চাবি নিয়ে বলছে আমার ছাদে কাপড় আছে, একটু আমার চাবি টানতেন। ছেলে হিসেবেও খুব ভালো ছিল, যে ওর সাথে কোনো কারোর সাথে কোনো সমস্যা বা কিছু এগুলা শুনি নাই। 2 তলা থেকে লাফ দিলেও 5 ফিট দূরে চলে যাই, তাহলে 7 তলা থেকে লাফ দিলে অবশ্যই সে এই রাস্তায় পড়তো না, সে বাড়িতে চলে যেত। আমার মনে হচ্ছে না যে এটা মানে আত্মহত্যা।
অভিযোগের আঙুল যার দিকে তিনি বলছেন অন্তরের নিহত হওয়ার বিষয়ে কিছুই জানেন না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, আমি আসলে কিছুই জানি না এই ব্যাপারে। আচ্ছা, ওরা বলছে যে একটা রিলেশন ছিল আপনার মেয়ের সাথে, এটা আসলে কি মানে? আসলে এটাও মিথ্যা কথা। আমি একটু জানি যে আমার মেয়েকে উত্তপ্ত করছে। থানায় জিডির ভিত্তিতে ময়না তদন্ত হলেও অনেক চেষ্টার পরও এ বিষয়ে কথা বলেননি খিলক্ষেত থানার কোনো কর্মকর্তা। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। পরীক্ষা পদ্ধতিতে আরও উন্নতির জন্য আগামী বছর থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার এমসিকিউ অংশ পরীক্ষার প্রথম ভাগে অনুষ্ঠিত হবে। এছাড়া 2017 সাল থেকে এমসিকিউ প্রশ্নের 10 নম্বর কমিয়ে আনা হবে। সচিবালয়ে পাবলিক পরীক্ষা সংস্কার সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান শিক্ষামন্ত্রী। মূল বিষয়টা হচ্ছে যে পরীক্ষা পদ্ধতি আমাদের উন্নত করতে হবে এবং যুগোপযোগী করতে হবে, এবং সেজন্য আমরা পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করতে চাই। এসএসসি এবং এইচএসসিতে 2017 সাল থেকে যখন সালে যে পরীক্ষা হবে সেই সময় থেকে আমরা এমসিকিউতে যে 40 নম্বর বা যত নম্বর যেখানে থাকুক 10 নম্বর করে কমিয়ে দেওয়া হবে। আগামী 16 সালে যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় আমরা এমসিকিউর যে পরীক্ষা থাকে এই পার্টটা দুটো পার্টে পরীক্ষা হয়, এমসিকিউ এবং অন্যান্য বিষয় একই সঙ্গে। তো ওই পার্টটা শেষে হয়, আমরা এই পার্ট থেকে এমসিকিউ এর পার্টটা আগে নিয়ে নেব। ইঙ্গিত দিলেই বোঝা যায় যে কোনটা উত্তর, এবং এগুলো নিয়ে আমাদের জন্য সামাল দেওয়া খুবই প্রশ্ন। তাই আমরা সারাদিন প্রশ্ন তার হাতে থাকতেছে, ওই পার্টটা শেষ করে পরের আধা ঘন্টায় সেই পরীক্ষা দিচ্ছে, ওই সুযোগটা থাকবে না। গাজীপুরের রিয়াজনগর অভিযান চালিয়ে বেচা কেনা ও পোষা নিষিদ্ধ 800 বন্য পাখি উদ্ধার করেছে বন অধিদপ্তর। আটক করা হয়েছে 2 পাখি বিক্রেতাকে। বন অধিদপ্তর দাবি করেছে তাদের তাড়া খেয়ে পাখি বিক্রেতারা রাজধানী ছেড়ে গাজীপুরে আস্তানা গেড়েছে। উদ্ধার করা পাখির মধ্যে রয়েছে কালো মাথা ও সাদা মুনিয়া, লাল মাথা টিয়া আর তোতা পাখি। সব মিলিয়ে পাখির সংখ্যা 800। বন অধিদপ্তর জানিয়েছে বুধবার ভোররাতে গাজীপুরের চৌরাস্তার পাশে জিয়ানগরের একটি বস্তিতে অভিযান চালিয়ে এই পাখিগুলো উদ্ধার করা হয়। আটক করা হয় লাল মিয়া ও নজরুল নামের 2 পাখি বিক্রেতাকে। তারা দুজনই স্বীকার করলেন একই অপরাধে আগেও বন অধিদপ্তর তাদের আটক করেছিল। আগে আমার আরেকবার ওয়ার্নিং দিয়েছিল, আমি এরকম বুঝে হাঁটতে পারি না যে জিনিসটা আসলে এরকম। আসলে এগুলো বেচা ঠিক না, মানবিক দৃষ্টি থেকেও খারাপ, আমার নিজেদের কাছেও খারাপ লাগে। সময়তে যখন রুটে গাড়ি দিয়ে একটা পাখি মারা যায়, এই যে পাখি আছে ব্যাপারী এরা দেয়া যায়, আমরা 2-1টা কিনে রাখি। এটাই বন অধিদপ্তর জানিয়েছে রাজশাহী অঞ্চলের বিভিন্ন ক্ষেত ও আমবাগানে জাল পেতে এসব পাখি শিকার করা হয়। তারা জানান ধরা পড়লেও শক্তিশালী বন্য পাখি চোরাচালানের সিন্ডিকেট অপরাধীদের জামিনে বের করে আনে। দেশের বন জঙ্গলে এই পাখিগুলো থাকে, এদের আবাসস্থল আসলে বনে। ফলে গভর্নমেন্টেই নির্ধারণ করছে যে বনের পাখি ধরা যাবে না, মারা যাবে না, বিক্রি করা যাবে না। মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি হয়, কিন্তু হায়ার কোর্ট থেকে আবার জামিন পেয়ে যায়, এটাই সমস্যা। তো এটার পিছনে কিন্তু শক্তিশালী একটা চক্র আছে। পরে উদ্ধার করা পাখি ও আসামিদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। 2 আসামিকে 1 বছর করে কারাদণ্ড দেন আদালত। অন্যদিকে সদুয়েক পাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এবং বাকি পাখিগুলো বোটানিক্যাল গার্ডেনে উড়িয়ে দেওয়া হয়। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 10 জন। পুলিশ জানায় বিকেলে ঢাকা মাওয়া মহাসড়কের সিরাজদি খান উপজেলার চালতিপাড়া এলাকায় ঢাকাগামী গাংচিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিলা, নাইম ও বাচ্চু নামে 3 জন নিহত হন। এই ঘটনায় আহত হন আরো 10 জন। তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। সিরিয়ায় জঙ্গিদের বিরুদ্ধে অব্যাহত রুশ বিমান হামলার মধ্যেই এবার কাস্পিয়ান সাগর থেকে দেশটিতে আইএসের অবস্থানে রকেট হামলা চালানোর কথা জানালো রাশিয়া। কাস্পিয়ান সাগরে মোতায়েন থাকা রাশিয়ার 4টি রণতরী থেকে সিরিয়ায় জঙ্গি গোষ্ঠীটির 11টি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তা ধ্বংস করে দেওয়া হয় বলে দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার প্রায় 1500 কিলোমিটার দূর থেকে জঙ্গিদের লক্ষ্য করে 26টি রকেট ছোড়া হয় বলে জানানো হয়। তবে এতে হতাহতের বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। একই দিন রুশ বাহিনীর সহায়তায় সিরিয়ার স্থলবাহিনী হামা ও ইদলিব শহরে সশস্ত্র জঙ্গিদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালায়। গত 30 সেপ্টেম্বর রাশিয়া সিরিয়ায় বিমান হামলা শুরু করার পর এটি প্রথম যৌথ অভিযান।
ত্রিদেশীয় আন্তর্জাতিক টি-20 শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফাইনালে স্বাগতিক ভারতকে 7 উইকেটে হারিয়ে শিরোপা জেতে লাল সবুজের প্রতিনিধিরা। ভারতের দিয়ে 128 রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের আগেই 131 রান করে জয়ের দেখা পায় বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের শাহরিয়ার শামীম। আসলে শুরু থেকেই প্রতিটি ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশের প্রতিবন্ধী ক্রিকেট দল। ফাইনালেও ছিল সেই ধারাবাহিকতা। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে 20 রানে প্রথম উইকেট হারায় ভারত। এরপর তীর্থ সুজলদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। নির্ধারিত 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 127 রানের সংগ্রহ পায় ভারতীয় প্রতিবন্ধী ক্রিকেট দল। 2টি করে উইকেট পান তীর্থ ও সুজাউল। জবাবে ব্যাট করতে নেমে 3 ওভার 4 বল হাতে রেখেই 131 রান করে সুমিত ও শামীমরা। আর তাতেই জয়ের আনন্দে মাঠে বাংলাদেশ। 7 উইকেটে ভারতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় তারা। দলের হয়ে সর্বোচ্চ 47 রান করেন শাহরিয়ার শামীম। নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে সম্মত হয়েছে জিম্বাবুয়ে। আজ বোর্ড সভার পর সাংবাদিকদের এই তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পাশাপাশি অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর বাতিল করলেও তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে বলেও জানান তিনি। এছাড়া সম্প্রতি বাংলাদেশের ক্রিকেটে ঘটে যাওয়া বিষয়গুলোর জন্য গণমাধ্যমকে পাশে থাকার আহ্বান জানান বিসিবি সভাপতি। জিম্বাবুয়ে প্রিন্সিপালি হ্যাজ এগ্রিড যে এখানে তারা আসতে রাজি, কিন্তু স্কেজুলিংটা আমরা এখনো করিনি। যেহেতু আমি যাচ্ছি আশা করি আইসিসির মিটিংয়ে, ওখানে বসে আমরা ঠিক করব, ফাইনাল করব। কনফার্ম না হয়ে মানে মানুষের কথা শুনে বা আন্দাজ করে কিছু না লেখাই ভালো এখন, বিশেষ করে যেটা নাকি ক্রিকেটের বা আমাদের দেশের সিকিউরিটির স্বার্থের বিরুদ্ধে যেতে পারে। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। মেডিকেলের ভর্তি পরীক্ষা পুনরায় নেয়ার দাবিতে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের ধাওয়া, লাঠিচার্জ। অযৌক্তিক দাবি মেনে নেওয়া হবে না, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দেশের ভাবমূর্তি নষ্ট করতেই বিদেশি নাগরিকদের হত্যা করছে একটি বিশেষ মহল। কোনোভাবেই এ ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না, মিরপুর সেনানিবাসে প্রধানমন্ত্রী। চট্টগ্রামে গ্রেনেড ও অস্ত্র উদ্ধারের ঘটনায় জেএমবির 4 সদস্যকে 5 দিন করে রিমান্ড। বায়েজিদে জোড়া খুনের দায় স্বীকার একজনের। 2 যুবলীগ নেতা সহ মিল্কি হত্যা মামলায় 18 জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল, 9 জনকে অব্যাহতি, নতুন অন্তর্ভুক্ত আরো 7। এবং খুলনায় সাবেক সংসদ সদস্য মোল্লা জালালের পুত্রবধূ নিজ বাসায় বন্দুকের গুলিতে নিহত, পলাতক অভিযুক্ত। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।